নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং কলকাতা শুরুতেই যে খবরে নজর রাখবো, কোথাও বোধহয় সেই মোদি ম্যাজিক এবার ফিকে হতে শুরু করেছে। অন্তত রাজনীতিবিদরা তাই বলছিলেন। 4 বছর আগে যে মোদি ম্যাজিক দেখা গিয়েছিল সেই ম্যাজিক এখন ফিকে, অন্তত এই উপনির্বাচনের ফলের পর তা বলা যেতেই পারে। কারণ বড়সড় ধাক্কা নরেন্দ্র মোদীর। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। 2014 282 থেকে কমে 2018 এখন 270। আজ উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বোঝা যায় সংসদে কিছুটা ফিকে হচ্ছে গেরুয়া শিবির। এবং 4টে লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপির হাতে ছিল 3টি, তার মধ্যে উত্তরপ্রদেশের কৈরানা এবং মহারাষ্ট্রের ভান্ডারা গন্ডিয়া আসন হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা খুইয়ে নরেন্দ্র মোদী সরকারকে টিকে থাকতে হবে জোট সঙ্গীদের সমর্থনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই উপনির্বাচনের ফলাফল, যার দিকে নজর ছিল গোটা দেশের। বিরোচিত সপ্তর্ষি সোম আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সপ্তর্ষি, আজকের এই উপনির্বাচনের ফল সারা দেশে যে উপনির্বাচনগুলো হয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ অন্তত বিরোধীদের জন্য এবং বিজেপির জন্য? দেখো, দুটো দিক থেকে এটার বিশ্লেষণের এই ফলাফলের বিশ্লেষণ করা যায়। এক হচ্ছে যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আস্তে আস্তে আঞ্চলিক দলগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার একটা দিক নির্ণয় করলো বা দিক নির্দেশ করলো আজকের ফলাফল। এবং একই সঙ্গে বিজেপির 2019-এর লক্ষ্যে যে সমস্ত কাজকর্ম করছে বা যেভাবে প্রচার চালাচ্ছে, যেভাবে টার্গেট করা হচ্ছে, সেটাও একটা বড়সড় ধাক্কার জায়গায় এটা স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে ফলাফল, তাতে উত্তরপ্রদেশ, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কথা বলেছেন যে উত্তরপ্রদেশের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে জাতীয় রাজনীতিতে যে আসন সংখ্যার বিচার, সেই জায়গা থেকে উত্তরপ্রদেশই কার্যত ঠিক করে দেয় যে দিল্লির মসনদে কারা বসবেন। এবং সেখান থেকে উত্তরপ্রদেশে আজকে যে ফলাফল হয়েছে তাতে বিজেপির কাছে অবশ্যই এটা বড় ধাক্কার। এবং অন্যান্য দিক থেকে দেখলে যে স্থানীয় আঞ্চলিক দলগুলোর কথা, যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, যে আঞ্চলিক দলগুলো কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, অর্থাৎ আঞ্চলিক দলগুলো এক্ষেত্রে যে জোট তৈরি করছে সেই জোট জাতীয় রাজনীতির উপরে প্রভাব ফেলছে। এক্ষেত্রে আজকে দেখবে ম্যাজিক ফিগারের তলায় নেমে এসেছে বিজেপির যে মোট আসন সংখ্যা। লোকসভায় 272, সেক্ষেত্রে বিজেপির 282 ছিল, সেখান থেকে আরও দুজন যোগ করে 284 হয়েছিল। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে বেশি একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, কিন্তু সেখানে আজকে বিজেপির 270-এ নেমে এসছে। আজকে একই সঙ্গে শিবসেনা যা হুমকি দিয়েছে, বা শিবসেনা এর আগে ঘোষণা করছিল, বারবার বলছিল, কিন্তু এবার সরাসরি এনডিএ, কার্যত এনডিএ ছাড়ার ঘোষণা তারা করলো। ফলে শিবসেনার 18টা আসন রয়েছে। এই সমস্তটা মিলিয়ে বিজেপির কাছে 2019-এর যে টার্গেটে তারা এগোচ্ছে, 2019-এ তারা আদৌ আসতে পারবে কিনা, তার কারণ উত্তরপ্রদেশের আজকে নির্বাচনে বিধানসভা এবং লোকসভা সবেতেই তাদের হার হয়েছে। সেই জায়গা থেকে তাদের কাছ থেকে যেমন এটা একটা শিক্ষা নেওয়ার জায়গা যে এরপর তাহলে কি করতে হবে বা কিভাবে এগোতে হবে। উল্টো দিকে আঞ্চলিক দলগুলো একজোট হলে তারা যে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তার ফল অন্যান্য জায়গায়, সব জায়গায় জোটবদ্ধ হয়ে, এমনকি কর্ণাটকে কংগ্রেস আজকে জিতেছে। ফলে এই জোটবদ্ধ হওয়া, তারা গিয়ে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা এবং তাদের মাধ্যমেই আসলে জাতীয় রাজনীতির সমীকরণ ঠিক হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং যে কারণে গুরুত্ব বাড়ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও তিনি আজকে ঘোষণা করেছেন তিনি একা লড়বেন, এবং তিনি এটাও বলেছেন যার যেখানে ক্ষমতা আছে তার সেখানে লড়াই করাই ভালো। সেই জায়গা থেকে আগামী দিনে জাতীয় রাজনীতিতে এই দলগুলো, এই ছোট ছোট দলগুলো, সেটা অনেকটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। বিরোচিত সপ্তর্ষি সোম যেমন আমাদের জানাচ্ছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিরোধীদের কাছে, এবং একের বিরুদ্ধে এক, এই কথা প্রথম যিনি বলেছিলেন অর্থাৎ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের এই ফলের পর কি বলেছেন এবার শুনব। যেখানে যে পার্টি শক্তিশালী, যেটা আমি বারবার বলেছি, ইটস এ ফর্মুলা। একটা হচ্ছে মানুষের জয়। সাম্প্রদায়িক শক্তিকে মানুষ পছন্দ করে না, সে যেই হোক, আমি হই বা আপনি হোক। সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের মত এবং পথ বোঝা যাচ্ছে মানুষ কি চাইছেন। লোকসভা ইলেকশনের আগে এটা একটা সংকেত, বিজেপির পক্ষে এটা একটা অশনি সংকেত। আর দুই হচ্ছে ভাগাভাগি করে, মনে রাখবেন, টাইমিং একটা কিছু রেজাল্ট পাওয়া গেলেও এটা কিন্তু চিরকাল হয় না। ফলে দেখুন, যে যেখানে শক্তিশালী তারাই কিন্তু জিতেছে। ইটস এ লেসন ফর দ্য রিজিওনাল পার্টিস and the strong political parties that a strong will আছে ডিফারেন্ট স্টেটে।
এটা আমার মনে হয়েছে। অর্থাৎ এক হচ্ছে ফর্মুলাই সাকসেসফুল, আর টু হচ্ছে মানুষ খুব বীতশ্রদ্ধ, যে রাজনীতিতে গায়ের জন্য আমি সবটা জয় করব, এটা হয় না। এটাই আমার বলার থাকবে। রিজিওনাল পার্টিস, দ্য ফেডারেল ফ্রন্ট, দ্য রিজিওনাল পার্টিস, দে আর ভেরি স্ট্রং ইন আওয়ার কান্ট্রি নাও ইট ইজ। দেশের বিভিন্ন জায়গার মতো আছে এ রাজ্যের মহেশতলা বিধানসভার উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচনের ফলের শেষে মহেশতলা বিধানসভা নিজেদের দখলে রাখলো তৃণমূল এবং বাম কংগ্রেস জোটকে পিছনে ফেলে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এলো বিজেপি। দু সালের বিধানসভা ভোটে বাম কংগ্রেসের জোট প্রার্থীকে 12,452 ভোটে হারিয়েছিল তৃণমূল। এবার দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে তাদের ব্যবধান 62,765, অর্থাৎ জয়ের ব্যবধান গতবারের থেকে প্রায় 5 গুণ বাড়ালো তৃণমূল। গতবার তৃণমূল পেয়েছিল 93,675টি ভোট, এবার তাদের ঝুলিতে 1,04,818টি ভোট। গতবারের থেকে 11,143টি ভোট এবার বেশি পেয়েছে তৃণমূল। শতাংশের হিসেবে তৃণমূলের ভোট 48.6 থেকে বেড়ে হল 57.91%, অর্থাৎ বাড়ল প্রায় 10%। মানুষের আশীর্বাদ দিতে দুহাত করে উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের উন্নয়ন সব মিলিয়ে তৃণমূলের থেকে অনেক পিছিয়ে থাকলেও মহেশতলাতেও দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি। তৃণমূল পেয়েছে 1,04,818টি ভোট। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপি পেয়েছে 42,053টি ভোট। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী পেয়েছেন 30,384টি ভোট। শুধু দ্বিতীয় স্থানে উঠে আসাই নয়, গতবারের থেকে বিজেপি পেল প্রায় 3 গুণ ভোট। 2016 সালের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল 14,909টি ভোট। এবার তাদের প্রার্থী সুজিত ঘোষ পেলেন 42,053টি ভোট। গতবার বিজেপি পেয়েছিল মাত্র 7.7% ভোট, এবার তা বেড়ে 23.23%। গত বিধানসভা ভোটের মতো এবারও মহেশতলায় বাম কংগ্রেস জোট বেঁধেই লড়াই করে, কিন্তু জোট প্রার্থীর ভোট 81,223 থেকে কমে হয়েছে 30,384। জোট প্রার্থীর ভোট শতাংশ অনেকটা কমেছে। গতবার তারা পেয়েছিল 42.2% ভোট, এবার কমে মাত্র 16.78% ভোট। বাম কংগ্রেসের ভোট যে গেরুয়া শিবিরের পাশাপাশি তৃণমূলের দিকেও গিয়েছে তা স্পষ্ট। সম্ভবত গত নির্বাচনে বাম কংগ্রেসের ঘরে থাকা সংখ্যালঘু ভোটের বড় অংশ বিজেপির উত্থানে শঙ্কিত হয়ে এবার ভোট দিয়েছে তৃণমূলকে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। মহেশতলা বিধানসভার উপনির্বাচন প্রসঙ্গে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গে যে বিজেপি কংগ্রেস সিপিএম এর ভোট যুক্ত করেও কিন্তু আমরা 30,000-এর ভোটে এক বেশি আমরা জিতেছি। এটা মানুষের জয়, মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। কদিনও আগেও আপনারা দেখেছেন মাত্র কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট পঞ্চায়েত ইলেকশন নিয়ে অনেক কুৎস অপপ্রচার চক্রান্ত রটনা হয়েছে, অথচ যে জায়গাটায় বলা হয়েছিল কি করে আনকন্টেস্টেড হলো, কাউকে কন্টেস্ট করতে দেওয়া হয়নি, সেখানে তো কন্টেস্ট হলো। সেই জায়গাটাতে কন্টেস্ট হলো এবং ভোটারদের থেকে সিআরপিএফ বেশি ছিল, বাংকার পর্যন্ত তৈরি করা হয়েছিল, যেন ওয়াটারলু যুদ্ধ হচ্ছে। তাতে সম্ভবত আমার মনে হয় আগের বার আমরা 12,000-এ জিতেছিলাম সামথিং, এবারে সেটা 62,000-63,000-এর মতো। তো মানুষের স্বতঃস্ফূর্ততা না থাকলে এমনি এমনি সব হয়ে যায়। সুতরাং সমস্ত কুৎসা অপপ্রচারের জবাব, চক্রান্তের জবাব আজকে কিন্তু মানুষ দিয়েছেন। কদিন আগেও যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, এবং এক্ষেত্রে তো বলতে পারবেন না যে ইলেকশন কমিশন দেখেনি বা মিডিয়া দেখেনি বা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ ফোর্স দেয়নি, সবটা নিয়েই কিন্তু করেছে। এটা বড় ব্যাপার। এই খবরের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ রাজ্য সরকার ঘোষণা করেছে অগ্রিম, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অগ্রিম এবং বোনাসের ঘোষণা করেছে। তুহিন দাসচন্দ্র প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, উৎসব বোনাস যেটা রাজ্য সরকারি কর্মচারীরা প্রতি বছরই পান, সেই উৎসব বোনাস এবারে আরো বাড়ানো হলো।
বোনাস এবং অগ্রিম দুক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর বলা যেতে পারে। বোনাসের ক্ষেত্রে যারা 28,000 পর্যন্ত যাদের মাইনে, 28,000 পর্যন্ত যাদের মাইনে, তারা 2800 টাকা, তারা 3800 টাকা বোনাস পাবেন। গত বছর পর্যন্ত বোনাস পেতেন 3600 টাকা, এই বছর 200 টাকা বাড়িয়ে 3800 টাকা বোনাস করা হলো। অর্থাৎ 28,000 পর্যন্ত যাদের মাইনে, তারা 3800 টাকা উৎসব বোনাস পাবেন। এবং সেই সঙ্গে যাদের মাইনে 36,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 36,000 টাকা পর্যন্ত যাদের মাইনে, তারা কিন্তু অগ্রিম পাবেন, অগ্রিম নিতে পারবেন। তারা যদি ইচ্ছুক হন তাহলে অগ্রিম নিতে পারবেন। 6,000 টাকা পর্যন্ত অগ্রিম দিতে পারবেন তারা। গত বছর পর্যন্ত এই অগ্রিমের টাকার অঙ্ক ছিল 5,000 টাকা। 1,000 টাকা বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই 6,000 টাকা করা হলো। অর্থাৎ বোনাস এবং অগ্রিম দুটো ক্ষেত্রে কিন্তু টাকার অঙ্ক বাড়ানো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, এবং এই ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে অর্থ দপ্তর। ধন্যবাদ তুহিন। নজর রাখবো অলীক চক্রবর্তীর খবরে, কারণ রেড স্টার নেতা, ভাঙড়ের রেড স্টার নেতা অলীক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে ভুবনেশ্বর থেকে, এবং শারীরিক চিকিৎসা করানোর জন্য ভুবনেশ্বরে ছিলেন। এই মুহূর্তে অলীক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। অলীক চক্রবর্তী শহর ছেড়ে বা রাজ্য ছেড়ে কোথাও যেতে পারেন, এই আঁচ আগেই করেছিলেন গোয়েন্দারা, কারণ দাড়ি কেটে ফেলেছিলেন অলীক চক্রবর্তী, এবং তখন থেকেই একটা সন্দেহ হয়েছিল পুলিশের যে শহর ছাড়তে পারেন অলীক চক্রবর্তী। লিভারের সমস্যায় ভুগছিলেন, ভুবনেশ্বরে চিকিৎসার জন্য যান। ভাঙড় জমি আন্দোলনের অন্যতম মুখকে সেখান থেকেই গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। নিউজ 18 বাংলায় প্রথম জানিয়েছিল জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সেই মতো 6 জুন মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। 76 দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে। এবার সকাল 9টায় সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করবে পর্ষদ। প্রথম 20 জনের মেধা তালিকা ঘোষণা হবে। সকাল 10টা থেকে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে জানা যাবে ফল। লক্ষ 2,921 জন পরীক্ষার্থী ছিল। আমাদের 12ই মার্চ পরীক্ষা শুরু হয়েছিল, 21শে মার্চ শেষ হয়েছে। আমরা 76 দিনের মাথায় রেজাল্ট বার করছি। ইদানিং আমাদের জ্ঞানত এটাই সব থেকে কম সময় বেরোচ্ছে। ওয়েবসাইট থেকে সকাল 10টা থেকে। আজ ছিল ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নাকাল সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। নগদের সমস্যা, এটিএম থেকে টাকা পাওয়া যায়নি। তবে তারই মাঝে সুখবর ব্যাংক কর্মীদের জন্য। বেতন বৃদ্ধির যে প্রস্তাব বা যে দাবি ছিল তা নিয়ে আলোচনার প্রস্তাব ব্যাংক মালিক সংগঠনের। প্রথম দিনটা সামলে দিয়েছিল এটিএম। দ্বিতীয় দিনে নগদের অভাবে কার্যত থমকে গেল রোজকার জীবন। 90% এটিএমেই মিলল না টাকা। মাসের শেষ, অথচ বেতন হলো না অনেক সংস্থার। হলো না মাসের বাজার। এটিএম থেকে খালি হাতেই ফিরলেন মানুষ, শহর হোক বা গ্রাম। ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনে ছবিটা সর্বত্রই একই রকম। মারাত্মক অসুবিধা পড়ে গেছে আজকে, মানে পয়সা করি পাচ্ছি না, ব্যাংক বন্ধ, এটিএম বন্ধ। এটিএম বন্ধ, টাকা পয়সা নিয়ে খুব অসুবিধা হচ্ছে, টাকা তুলতে পারছি না, মালটাল কিনবো, বাইরে থেকে আসছি। রমজান মাসে এই অবস্থা যদি হয় কিছু করার নেই। সোসাইড নগদের অভাবে দিনভর ঝাঁপ বন্ধ রাখতে বাধ্য হয় বেশ কিছু ছোট ও মাঝারি সংস্থা। জাকারিয়া স্ট্রিট, পার্ক সার্কাসের ঈদের বাজারও দিনভর খদ্দেরের অপেক্ষায়। এসে মধ্যে অনেক ভিড় থাকা উচিত, কিন্তু ভাই টাকা পয়সা নেই লোকজন, এটিএম বন্ধ আছে, ব্যাংকও বন্ধ আছে, অনেক কষ্ট। বাজার এখন খারাপ আছে, ব্যাংক বন্ধ আছে, টাকা হচ্ছে না। টাকা থাকলে তো বাজার হবে। দুদিনের ব্যাংক ধর্মঘটের মধ্যেই অবশ্য সুখবর ব্যাংক কর্মচারীদের জন্য। বেতন বৃদ্ধি নিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। স্টেট ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স, দেনা ব্যাংকের কর্মী সংগঠনকে চিঠি দিয়ে নয়া প্রস্তাব আইবিএর। আগে স্কেল 1 থেকে 3 পর্যন্ত কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব, এখন স্কেল 7 পর্যন্ত কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনার প্রস্তাব। অর্থাৎ ব্যাংকের সব স্তরের কর্মীদেরই বেতন বাড়ানোর প্রস্তাব। যেটা হচ্ছে বেতনক্রমটা হচ্ছে আইবির সাথে হচ্ছে নেগোশিয়েট করে করা হয়, তাই জন্য তারা যেন তাদের সিদ্ধান্তটাকে আবার নতুন করে রিকনসিডার করে। সেটা হচ্ছে আইবিএ থেকে সব 6টা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে গেছে।
ধর্মঘটে সাধারণ মানুষের হয়রানি হয়েছে, আবার সেই ধর্মঘটই আশার আলো দেখাচ্ছে দেশের 10 লক্ষাধিক ব্যাংক কর্মচারীকে। নিউজ 18 বাংলা। রাত পেরিয়ে ভোর হয়েছে, সকাল হয়েছে, দুপুর হয়েছে, কিন্তু হাওড়া ব্রিজের আলো নেভেনি। দুপুর 2টো পর্যন্ত হাওড়া ব্রিজের আলো জ্বললো, এরপর নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে সেই আলো নেভানো হলো। কেএমডি এর বক্তব্য, তাদের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, সেজন্য আলো জ্বালানো হয়। যদিও বন্দর কর্তৃপক্ষের দাবি রক্ষণাবেক্ষণের বিষয়ে তারা কিছু জানেনি না। এটা হাওড়া ব্রিজের ছবি। ঘড়িতে সকাল 9টা। ব্রিজের এ মাথা থেকে ও মাথা দিব্যি জ্বলছে সমস্ত আলো। ঘড়িতে দুপুর 2টো। দুপুর রোদেও হাওড়া ব্রিজে জ্বলছে আলো। নিউজ 18 বাংলার প্রতিনিধি যেতেই বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজের আলো। বিদ্যুতের অপচয় নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষও। এটা ওয়েস্টেজ করানো হচ্ছে, আর কি আছে, এটা তো আমাদের ঘাটের মধ্যেই পড়বে আর কি। সকাল থেকে লাগছে লাপরওয়া আছে, এর উপরে কেউ কিছু বলবে না কেন? তো টাকা তো আমাদের লোক যাবে তো। সাধারণত সন্ধ্যে 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত আলো জ্বলে হাওড়া ব্রিজে। পরিস্থিতি বিশেষে মাঝে মাঝে সময় বদল হয়। 2006 সালে নতুনভাবে আলোয় সাজিয়ে হাওড়া ব্রিজ লাগানো হয় সোডিয়াম ভেপার আলো। হাওড়া ব্রিজে 110টি আলোক স্তম্ভ, হলুদ, সোনালী, ম্যাজেন্ডা রঙের আলো, সৌন্দর্যায়নের জন্য ডেকোরেটিভ লাইট, নিচের দিকে বা ফুটপাতে বেস লাইট, সমস্ত আলো লাগিয়েছে কেএমডিএ। আলোর খরচ বহন করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সাধারণ মানুষের অভিযোগ, দিনের বেলায় হামেশাই হাওড়া ব্রিজে আলো জ্বলতে দেখা যায়। কেএমডিএর দাবি, রক্ষণাবেক্ষণের কাজ চলায় হাওড়া ব্রিজে দিনেও আলো জ্বালানো হয়েছিল। কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাল্টা দাবি, কেএমডিএ রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো তথ্যই ছিল না। কলকাতা বন্দরের চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এ বিষয়ে রিপোর্ট দিচ্ছেন বন্দর পরিচালন পর্ষদকে। দিনেও হাওড়া ব্রিজে আলো জ্বলায় বিদ্যুতের বিল নিয়ে চিন্তিত কলকাতা বন্দর কর্তৃপক্ষ। বিদ্যুতের বিল সাশ্রয় করতে সোডিয়াম ভেপার লাইট সরিয়ে এলইডি লাইট বসাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দেবাশিস চক্রবর্তী ও আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। নতুন সঙ্গী নিয়ে দিব্যি আছেন দিলচাঁদ সিং। পুরনো বিকল হৃদযন্ত্রের দিকে ফিরেও তাকাতে চাইছেন না, তার পরিবারও একবারও দেখতে চাইছে না সেই হৃদযন্ত্র কোথায় রয়েছে। কিন্তু ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষ সেই বাতিল হৃদযন্ত্র রেখে দিতে চাইছেন স্মারক হিসেবে। ফর্টিস হাসপাতালের 8 তলার কেবিনে সুস্থ রয়েছেন দিলচাঁদ। হাঁটা চলা, খাওয়া দাওয়া সবকিছুই স্বাভাবিক। একই হাসপাতালের 8 তলায় রাখা রয়েছে তার শরীরের বাতিল হৃদযন্ত্র। আপাতত ফরমালিনে চুবানো রয়েছে সেটি। কিন্তু নিজের দিলের সঙ্গে আর মুলাকাত করতে চান না দেওঘরের দিলচাঁদ সিং। পরিবারও চায় না দুর্দিনের সেই স্মৃতি মনে করতে। पुराना जो दिल था, वो दिल अब दिखना चाहता है? नहीं सर, उसको देख के हम क्या करेंगे? कोई नया दिल लेके आप खुश है? जी सर। সাধারণত বিদেশে মানব শরীরের কোনো অঙ্গ বাতিল করা হলে বাতিল অঙ্গের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। বাতিল অঙ্গ পাঠানো হয় হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষায়, তারপর তা তুলে দেওয়া হয় রোগীর পরিবারের হাতে। পরিবার নিতে না চাইলে বিকল অঙ্গ মেডিকেল ওয়েস্ট বিনে পাঠানো হয়। পরে তা 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দিলচাঁদের বাতিল হৃদযন্ত্র সংরক্ষণে আগ্রহী হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের যুক্তি, দিলচাঁদের হৃদযন্ত্র প্রতিস্থাপন পূর্ব ভারতে প্রথম, তাই স্মারক হিসেবে বাতিল হৃদযন্ত্র সংরক্ষণে তারা আগ্রহী। দিলচাঁদের পরিবার সম্মতি দেবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। এই অপারেশনের সঙ্গে জড়িয়ে পুনর্জন্মের রূপকথা, তাই রেশ রেখে দিতে বাতিল হৃদযন্ত্র সংরক্ষণের উদ্যোগ হাসপাতালের। নতুন হৃদয় বা নতুন দিল নিয়েই দিলচাঁদ যেন তার নতুন জীবনকে দিলদার করে তোলে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।